শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার। ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি কৃতিকা। আজকের গিন্নির আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি শিলিগুড়ি। সবার প্রথমে নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে আপনাদের সকল দর্শকদেরকে জানাই শুভ রথযাত্রা। আজকে আমরা যে বাড়িতে যাব সেই বাড়িতে রয়েছে রথযাত্রা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং গল্প। কিন্তু সেই গল্পটা আমি বলবো না, বলবে আমাদের আজকের গিন্নি স্বাতীদি। তো চলুন যাওয়া যাক। আরে কৃতিকা এসে গেছো, আসো। দিদি, তোমার বাড়িতে তো আমি ঢুকবোই, কিন্তু তার আগে তুমি আমাকে নিয়ে চলো তোমাদের বাড়ির রথ দেখাতে। আমি কিন্তু আর এক্সাইটমেন্ট চেপে রাখতে পারছি না। তবে চলো চলো। বাহ, বেশ সুন্দর। ভাবাই যায় না এত সুন্দর করে করছো তোমরা। এই ময়ূরের পেখমটাকে ঠিক করে ফেলছো। ওই পেখমটাকে তোল। ওরা এখন রথটা সাজাক, আমরা চলো নিচে গিয়ে আরো গপ্পসপ্প করি। বেশ, তবে তাই চলো আমরা নিচে গিয়ে গল্প করি। ঠিক আছে। এই রথের দিনে স্বাতীদিকে পাওয়া কোনো চারটিখানি ব্যাপার নয়, কিন্তু তাও স্বাতীদি আমাদেরকে সময় দিয়েছে। স্বাতীদি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। বাহ, আচ্ছা স্বাতীদি, তোমাকে আজকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগলো আমি যখন ওপরে গিয়ে দেখলাম তোমাদের রথের পুরো ব্যাপারটা। আচ্ছা, তোমাদের এই রথের মানে এই পুজোটা এভরিথিং কি করে স্টার্ট, মানে প্ল্যানিংটা, রিজনটা কি এক্স্যাক্টলি? রিজন বলতে প্রত্যেকবার স্কুল থেকে যখন আমি ফিরি, খুব ছোট থাকতো, আচ্ছা, তো এসেই ও ওই ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি, তো ওই রথের দড়ি টানতেও ভালোবাসে, মানে ভীষণ স্পিরিচুয়াল। হ্যাঁ, ভীষণ স্পিরিচুয়াল। আচ্ছা, তো ওকে নিয়ে আমি কোনো না কোনো সময়, আর কি বলবো, এটা তুমি বলতে পারো মানে কোইন্সিডেন্টও বলতে পারো, যে না চাইলেও হয়তো বাড়ির সামনে যে তখন রথ যাচ্ছে, মেয়েকে নিয়ে একটু টেনে দিতাম। তো এবার কোভিড যখন এলো তখন তো সমস্ত কিছু বন্ধ, তো মেয়ের ভীষণ মন খারাপ যে মা এবার কি তাহলে রথ টানা হবে না, রথের মানে আমরা কিছুই করতে পারবো না। তো তখন না মনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে হয় না, মানে একটা মেয়ে বলছে সত্যি তো একটা এত ভালো জিনিস করাতে পারবো না। তখন মানে ঈশ্বর কার কাছে কিভাবে ধরা দেবে আমরা তো কেউ বলতে পারি না। তো
আমার না কিছুই ছিল না হাতের কাছে, দোকানপাট বন্ধ। তো মেয়ের একটা ট্রাইসাইকেল ছিল, তো ওটাতে ও ওই ট্রাইসাইকেলে ও খুব বেশি হলে 2 থেকে 3 দিন চড়েছিল। তো আমি ভাবলাম যে এটা কি খেলার ছলে একটু সাজিয়ে টাজিয়ে তো জগন্নাথ দেবকে বসিয়ে, আবার কোথাও ভাবছিলাম এটাতে জগন্নাথ দেবকে বসাবো। তারপরে ভাবলাম শিশুর মধ্যেই তো ঈশ্বরের বাস, তো একটা শিশুকে যদি আমি আনন্দ দিই, তো আর জগন্নাথ দেবের আছে উনি ভক্তদের দেখা দেওয়ার জন্য উনি বেরোন, একমাত্র উনি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে বেরোন, নিজেকে নিয়ে বেরোন। তো আমি তখন রথ ওই আমার ওই সাইকেলটা কি সুন্দর করে হাতের কাছে যা পেলাম সেগুলো দিয়ে সাজিয়ে আমি ওটাকে নিয়ে নিচে বেরিয়েছি। এবার বেরোনোর ঠিক আগেই ফ্ল্যাটের সবাই বলছে যে আরে রথ বেরোবে নাকি? হ্যাঁ, আমার পাশেই ভারত সেবাশ্রম সংঘ। তো আমি জানি না ঈশ্বর, এটা একদম সত্যি কথা, ঈশ্বর কোথা থেকে যে ভক্তদেরকে জোগাড় করে দিলেন এবং একটা ছোট্ট জিনিস করতে গিয়ে মানে প্রায় 50 জন মতন, কোভিডে তো বারণ লোকজন আসা, কিন্তু মানে আমি যখন আমার বাড়ির থেকে বের করে ভারত সেবাশ্রম মুক্তি নিয়ে যাচ্ছি, ফ্ল্যাট থেকে লোকেরা বেরিয়ে এসে ওই দড়িটাকে টানছে। মানে সেদিন যেন তাদের কাছে ওটাই একটা বিশাল বড় ব্যাপার যে রথ আমরা সবাই রথের দড়ি টানতে পারছি। তো একটা ছোট্ট ট্রাইসাইকেল থেকে ওটার জন্য একটা মূর্তি ছোট হোক, জিনিস ছোট হোক, কিন্তু ঈশ্বর বিরাজ হয়তো করেছিলেন। একদম। এবং তুমি বিশ্বাস করবে না, এত অর্থ ওখানে, মানে দক্ষিণা, অর্থ বলবো না আমি, দক্ষিণা লোকে নিজের থেকে দিয়েছিলেন যে ওটা দিয়ে আমি উল্টো রথ করি এবং খিচুড়ি তরকারি, মানে আমাকে হেল্প করার জন্য যেন চারিদিক থেকে লোকজন, বেশ বড় আয়োজন, মানে কেউ রান্না করে দিচ্ছে, কেউ ইয়ে করছে। এবং আনার পরে পুরো বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা, কেউ চামর হাতে, কেউ ধুনুচি হাতে, কেউ জল নিয়ে, এবং প্রত্যেকে প্রদক্ষিণ করে আমার এই ফ্ল্যাটের নিচে যে ফাঁকা জায়গাটা, ওখানে প্রত্যেকে প্রদক্ষিণ করে মানে ষষ্ঠাঙ্গে প্রণামও করছে। তো সেটা আমার শুরু। তারপরে আমি ওটাকে কতদূর কন্টিনিউ করতে পারবো ভাবিনি, কিন্তু তার পরের বছরও করেছি। এবং প্রত্যেক বছর, এবং একবার কি হয়েছিল, বাবার ইয়েতে পোস্টিং হয়ে গেছিল কৃষ্ণনগরে, তো আমি আমার মাকে নিয়ে আমাদের যাওয়ার কথা যে আমরা চলে যাবো, তো তার আগে রথ হয়ে গেছে। তো উল্টো রথার ঠিক রথের মাঝখানে তো ঠাকুরকে আমি রেখে যাচ্ছি, তো সেই রাত্রিবেলাতে ও গাড়ি চালিয়ে যাবে, তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কৃষ্ণনগর অব্দি যাবো, ঘুরতে রাত হয়ে যাবে। তো আমরা এখান থেকে 4টের সময় বেরোবো বলে আমি সেদিন কাউকে পাইনি যে কাউকে একটু বলবো যে একটু ধূপ প্রদীপটা একটু আজকে জগন্নাথদেবের সামনে দিয়ে দেওয়ার জন্য। তো ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি অপরাধ নিও না, কিন্তু মনের কোথাও একটা মানে একটা গিল্টি ফিল হচ্ছিল আমার। তো ফ্ল্যাটের অন্যদেরকেও বলেছিলাম যে তোমরা অন্যদিন করো, আর আমার যিনি যেই মাসি আমার রান্না বাড়ি করেন, আমার বাড়ির লোকের মতন তিনি, তো তাকে বলা ছিল ওনাকে সকালবেলাতে একটু ধূপ প্রদীপ দিয়ে একটু ভোগ মতন দেওয়ার জন্য, উনিও বৈষ্ণব। তো আমরা এখান থেকে বেরিয়েছি বিধাননগর চা বাগান অব্দি, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি আমাদের গাড়ি চলছে না। আচ্ছা, চলছে না তো চলছেই না, মানে বিধাননগর অব্দি গিয়ে আমাদের গাড়ি আটকে গেছে। এবার কোনোভাবে কোনো ফল্ট বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, নাথিংস, কিন্তু গাড়ি চলছে না। তখন শেষ পর্যন্ত, এবং তখন আমরা 4টায় বেরিয়েছি, 5টাও হয়নি, শেষ পর্যন্ত ফ্ল্যাটের একজনকে ডাক দিলাম, উনি আবার গেলেন ওনার গাড়িতে, আমি আমার মাকে নিয়ে মেয়েকে নিয়ে ফিরলাম। হাজবেন্ড শোরুম থেকে লোক আসলো, গাড়ি গেল। সেই রাতে ফিরে জগন্নাথ দেবের সামনে গিয়ে বললাম, বাবা তুই এত চমৎকারী যে মানে তুই আমাকে নিয়ে আসলি, এবং আমি তখন নিজের হাতে ধূপ প্রদীপ দিই, পরের দিন ব্যবস্থা করে যাই। তারপরে উল্টো রথ আমি ছিলাম না, কিন্তু ওই একবারই আমি ছিলাম না, কিন্তু আমি ওখান থেকে ভিডিও কলিং এ দেখছিলাম। আমার বাড়িতে আমি চাবি দিয়ে গেছিলাম, আমার ঘরে সবাই ঢুকছে, আমার ঠাকুরকে, মানে আমার না সকলের ঠাকুর, মানে অবশ্যই সকলের, মানে এটাও ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন যে আমি তোর ঘরে আছি ঠিকই, কিন্তু আমি সবার। তো ওই জন্য ভক্তরা এসে আমাকে ভাবতেই হয়নি, এবং প্রত্যেক বছর করি, প্রত্যেক বছর প্রত্যেকে দক্ষিণা দেয়, সেটা দিয়ে আমি আবার উল্টো রথ করি। এবং আমি ভক্তকে ডাকি না, মানে আমি কাউকে ইনভাইট করি না, মানে চিনি না, সে এসে বাড়িতে দরজা নক করে ঢুকে বলে, দিদি একটু প্রসাদ হবে, একটু প্রণাম করবো, আপনার রথটা বেরিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দিদি, আমি তো তোমার স্টুডেন্টসদেরকে দেখলাম, তো তুমি তোমার নাচের স্কুলের ব্যাপারে কিছু বলো না। নাচের স্কুল বলতে দেখো, আমি তো প্রফেশনালি একজন টিচার, আমি একজন হাই স্কুল শিক্ষিকা। তো নাচটা অ্যাজ এ প্রফেশন বা নাচ শেখানোর ব্যাপারে আমি কখনো কিন্তু ভাবিনি, মানে আমার চিন্তা ভাবনাতেই আসেনি। নাচ আমার প্যাশন, আমি নাচ ভালোবাসি। মেয়েকে নাচ শেখানো, মেয়েকে নাচ করানো, আমার বান্ধবীকে দিয়ে মেয়েকেও করিয়েছি, নিজেও করিয়েছি। আবার কি হলো, মানে আমি কিছু জনকে দেখেছি যারা বিয়ে হয়ে গেছে,
যারা নাচের সুযোগ পায় না, আমার পুরনো অনেক ছাত্রী যাদের অনেক ট্যালেন্ট আছে, এবং স্কুলে কিছু বাচ্চা যারা ভীষণ ট্যালেন্ট কিন্তু দরিদ্র, মানে তাদের টিউশন ফিসটা দিয়ে নাচ শেখার মতন সামর্থ্যটা কিন্তু নেই, বা নাচের একটা ড্রেস তৈরি করার ক্যাপাসিটি নেই। তো এই চিন্তা ভাবনা, এবং আরেকটি মেয়ে যে আমার সাবজেক্ট হিউম্যান ডেভেলপমেন্ট, মানে হিউম্যান ডেভেলপমেন্টের একটা বড় পার্ট হলো সাইকোলজি। তো মানুষের মনকে সুস্থ রাখা আমার একটা বড় কাজ। তো আমার এক মানে আমি তাকে চিনতাম না, জিমে যেত আমার হাজবেন্ডের সঙ্গে। মেয়েটি একটু সমস্যাতে পড়ে, তার মা মারা যায়, বাবার সেকেন্ড ম্যারেজ হয়, এবং সে একটুখানি মানসিক মানে মন খারাপের মধ্যে একটু ডিপ্রেশনে ছিল। তো সে আমাকে এসে আমার কাছে নাচ শিখতে চায় যে ম্যাম আমি আপনার কাছে নাচ শিখতে। তো আমি বলি আমি তো প্রফেশনালি শেখাই না, তুমি অন্য কোথাও শেখো। তো ও আমাকে ভীষণ ইনসিস্ট করে, ওর জন্য আমার প্রথম শুরু, এবং ও বড় হয়ে শিখতে এসেছিল। এবং ওর সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমাকে ইন্সপায়ার করে যে মা তোমার এই ট্যালেন্টটাকে কেন নষ্ট করছো, তুমি কিছু তো কাজে লাগতে পারো, সোসাইটির কাজে লাগতে পারো। তখন আমি আমার এই স্কুলের মানে আমার যে ডান্স গ্রুপটার আমি নাম রাখি প্রারম্ভ। প্রারম্ভ মানে শুরু, এবং যেখানে ইচ্ছেরা ডানা বাঁধে। আমার এই ট্যাগটা থাকে আমার মেয়ের সাথে। আমাদের অনেকের অনেক ইচ্ছে থাকে, এবং মেয়েদের ইচ্ছে দমন করাই মেয়েরা শেখে। মানে মেয়েদের কাছে নাচটা, গানটা তাও প্রায়োরিটি পায় ফ্যামিলিতে, কিন্তু নাচটা কিন্তু এখনো সাউথে, যেমন আমি সাউথে দেখেছি নাচকে একটা নাচ শিখে গুরুর কাছে আগে ঘুঙুরের পুজো হয়, দেবতার সামনে পুজো হয়ে আমরা সেটা আমি জানি। কিন্তু এখানে নাচটাকে নেওয়া হয় মানে সেইভাবে না, মানে ঠিক আছে করলাম নাচ, বিয়ের পরে আবার মেয়েরা নাচ করে, এটা আমিও শুনেছি ছোটবেলায়। এবং আমার কিন্তু বাড়ির থেকে প্রথমে আমি গান শিখতাম, আমার নাচটা অতটা বাড়ির কনজারভেটিভ ছিল। পরে আমি যখন কলকাতায় থাকতে শুরু করি, এবং তার আগে আমি বিভিন্ন ডান্স গ্রুপের সঙ্গে নাচ করতাম, যেহেতু আমার মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, তারা আমাকে নিত, সেখান থেকে শেখা শুরু। তারপরে আমি বড় হয়ে নিজে টিউশন করে আমার নাচের ফিস দিয়ে আমি নাচ শিখেছি। আমি ভাবলাম আমি যদি করতে পারি দেন হোয়াই নট আদার্স। তো মোটা রোগা পাতলা সবাই আছে, চাকরিজীবী হাউসওয়াইফ সবার জন্য প্রারম্ভ। যারা অন্য জায়গাতে হেজিটেট ফিল করে তারা আমার এখান থেকে শুরু করতে পারে। এবং আমার এই গ্রুপে এখন 4 থেকে 46-48 বছরেরও আছে কিন্তু, এবং ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, হাউসওয়াইফ আছে। আমার স্কুলে যারা 5 থেকে 12 অবধি আমার কাছে পড়ে পরবর্তীতে বিয়ে হয়ে গেছে, তারা আমার গ্রুপে এসেছে। নার্স আছে, টিচার আছে, এবং মা মেয়ে একসঙ্গে নাচছে, এরকম জুটিও আছে। এবং দরিদ্র আছে যারা, আমি আমার যে ক্লাসটাতে আমি যে পেমেন্টটা নিই, যে সামান্য পরিমাণ যেটা নিই, সেটার মুখ্য উদ্দেশ্য হলো যে দুস্থ বাচ্চারা আমার কাছে করে তাদেরকে ভালো স্টেজ দেওয়া, তাদেরকে ভালো ড্রেস দেওয়া, যাতে প্রোগ্রামগুলোতে তারা ভালো ড্রেস করতে পারে। তো তাদেরকে আমি এক জায়গায় বলতে পারো আমরা তো কোটিপতি নই, আমরা মধ্যবিত্ত, আমরা নিজেদের কাজ করে নিজেদের আমরা পথ চলি। তো আমার উদ্দেশ্য হলো সেভাবে চ্যারিটি তো করতে পারি না, দুদিন বস্ত্র বিতরণ, দুদিন কাউকে একটু খাবার দিয়ে আমি জাস্ট দুদিনের ইয়ে করতে পারি। এগুলো তুমি যদি কোথাও দাও অনেকে অনেক ভাবে না, অনেকে ভাবে দেখাচ্ছে। আমি এটা ফেস করেছি, কারণ আমি একটা স্টুডেন্টদের চা বাগানে দুস্থ বাচ্চাদের পোশাক বিতরণ করতাম, কিন্তু সেখানে আমি শুনেছি যে এটা তো গোপনেও করা যায়, কিন্তু গোপনে যদি করি তাহলে তো সেটার প্রচার হলো না। তাহলে আজকে আমি যাচ্ছি, কালকে তুমি যাবে তোমার বার্থডেতে বা অন্য কোনো দিন, তবে তো তারা তাদের লাভটা পাবে। তো আমি তখন দেখলাম যে না, আমাকে রুট চেঞ্জ করতে হবে। তখন আমি এই পথটা নিলাম, কারণ শিক্ষার কখনো শেষ হয় না। এটা যদি করি তাহলে আমারও লাভ, আমার মেয়ে আমাকে যেখানে পাশে থেকে বলছে মা তুমি করাও, এত সাপোর্ট করি। এবং সত্যি তাই, আজকে আমার অনেক বাচ্চা, তারা রাজমিস্ত্রির বাচ্চা আছে, মা রাজমিস্ত্রি, বাবা মা এমন আছে, রেড লাইট এরিয়ার আছে এমন আছে, কোটি কোটি আছে। এবার আমি এই সব বাচ্চাগুলোকে একই ছাদের তলায় নিয়ে আসি, যেটা প্রারম্ভ, এবং তাদেরকে আমি ভালো স্টেজ দিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে ভালো জায়গাতে করো নাচটা, শুধুমাত্র পাড়ার ছোটখাটো জায়গাতে নাচ না, এবং রুচিশীল নাচ, রুচিশীল নাচ। আমি কোনো কিছু নিন্দা করছি না, কিন্তু শিশুকে শিশুর মতন নাচ আমি করাবো, শিশুকে আমি অন্য কোনো রকম করাবো না। আমি তার শৈশব নষ্ট করতে চাই না, তার মানে ফেশিয়াল এক্সপ্রেশন নষ্ট করতে চাই না। তো এটার থেকে আমার প্রারম্ভের শুরু। আজকে সত্যি প্রারম্ভের অনেক ইচ্ছেরা ডানা বাঁধছে এবং ডানা মেলে উঠছে। তো জীবন একটাই,
যতদিন পারবো, যতদিন পা চলবে, যতদিন শরীর চলবে, একদম একদম মেন্টাল ট্রিটমেন্ট এখানেও আমি মেন্টাল মানে মিউজিকের মাধ্যমে, থ্রু মিউজিক অ্যান্ড থ্রু ডান্স আমি অনেকজনকে মানসিকভাবে কিন্তু সুস্থ করেছি। তারা কারো আমার একটি স্টুডেন্ট আছে ভীষণ ভালো, ওর বোন মারা যাওয়ার পর, ওর বোনও আমার স্টুডেন্ট, বোন মারা যায়, আচ্ছা সে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে, শুধু কাঁদতো, বোনের নাম কেউ বললে করতো, সে কিন্তু এখন অনেক স্বাভাবিক, সে এখন সুন্দর করে তার সংসার করছে, ছেলে সামলাচ্ছে, হাজবেন্ড সামলাচ্ছে, এর থেকে বেশি আনন্দের আমার আর কি হয়। হ্যাঁ তো এটাই আমার প্রারম্ভ। প্রারম্ভ অন্য ডান্স ক্লাসের মতন না, প্রারম্ভর চিন্তা ভাবনা, প্রারম্ভের লক্ষ্য এবং প্রারম্ভের বলতে পারো রুচিবোধ অন্যান্য সমস্ত গ্রুপের থেকে আলাদা। এটা প্রফেশনাল জায়গা না, এটা মন ভালো লাগার জায়গা। শুধু তাই না, তুমি আসবে শুনে না আমার স্টুডেন্টরা একটা ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, চলো তোমাকে কি দেখিয়ে নিয়ে আসি। চলো যাবো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা স্বাতীদি, তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলা বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট টাউন বালুরঘাটে কেটেছে। যদিও জন্ম তার একটি পার্শ্ববর্তী গ্রামে, আচ্ছা গ্রামের পাশে করুণা বলে জায়গায়। আমার বাবার হাতে আমি হয়েছি এবং সব ছোট বড়দের সাথে জেঠুর 5 ছেলে, আমার 2 দাদা, সব ভাই বোনদের মিলে ভীষণ জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, ভীষণ ডাল পিটেছি, মানে খেজুর গাছেও চড়েছি, তাল গাছেও চড়েছি, মানে ভীষণ দুষ্টমি করতে। ইয়ের থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে আমরা মুখ দিয়ে ফুল তুলতাম আর গামছা দিয়ে মাছ ধরতাম। আমার ছোটবেলা এটা তো অনেক বড় হয়ে শহরে হ্যাঁ কেটেছে, কিন্তু রুট আমার ভেবেছি, গ্রাম আমার ভীষণ। মানে তোমার স্কুলিং কলেজ সব সেখান থেকে? না না, আমার কলেজ, আমার স্কুল হচ্ছে বালুরঘাট অব্দি, বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে পড়েছি আমি এইচএস পর্যন্ত। তারপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিহারীলাল কলেজ থেকে হিউম্যান ডেভেলপমেন্টে অনার্স করি, ওখান থেকে আমি হিউম্যান ডেভেলপমেন্টে এমএসসি করি, তারপরে চাকরি সূত্রে। বেশ, তোমার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে। আমাদের গল্প তো চলতেই থাকবে, কিন্তু তার আগে আমরা চলে যাব ফার্স্ট রাউন্ডের গেমের দিকে। তুমি রেডি আছো তো? ঠিক আছে, চলো যাই। আমার কাছে একটা ছড়া রয়েছে, আমি সেই ছড়াটা তোমাকে বলবো, তুমি ভীষণ মন দিয়ে শুনবে। তারপর আমি সেটার থেকে তোমাকে 5টা প্রশ্ন করব। তুমি যদি 5টা প্রশ্নর থেকে 4টে সঠিক উত্তর দাও, তাহলেই তুমি পেয়ে যাবে অন্নপূর্ণা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমার কাছে থাকবে 1 মিনিট, ঠিক আছে? ওকে, গেমটা স্টার্ট করি। রাজপথ ধরে চলেছে রথ, দুর্বার গতি তার, জয়োধ্বজা উড়ছে চূড়ায়, মানবে না আজ হার। যার হাতে রথের রশি, সে ভাবে শ্রেষ্ঠ আমি, দেবতা বসে রথের মাঝে, হাসে অন্তর্যামী। ঠিক আছে, স্টার্ট করি এবার। Your time starts now. রাজপথ ধরে কি চলছে? রথ চলেছে। রথের গতি কেমন? রথের গতি দুর্বার। চূড়ায় কি উড়ছে? জয়োধ্বজা। কে নিজেকে শ্রেষ্ঠ ভাবে? রথের রশি যার হাতে। রথের মাঝে কে বসে? দেবতা। বাহ, ফ্যান্টাস্টিক! তুমি 1 মিনিটের মধ্যেই তুমি 5টা সঠিক উত্তর দিয়েছো, তাই তুমি পেয়ে যাচ্ছ অন্নপূর্ণা গ্রুপের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। দিদি, একটু পরিচয় করিয়ে দাও। ও আমার একমাত্র মেয়ে, মাধুর্য।
মাধুর্য, বাহ বেশ ইউনিক নাম তো। তোমার নামের মিনিংটা কি? মাধুর্য মানে হচ্ছে সুইটনেস, এবং আমি বিশ্বাস করি যে কি পৃথিবীতে কোনো জিনিসে যদি মাধুর্য না থাকে তাহলে সেই জিনিসের আনন্দ আমরা উপভোগ করতে পারি না। ভীষণ তাই পোয়েটিক, নামটা খুব important। ভীষণ পোয়েটিক নাম। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 10 এ পড়ি। ওকে, তুমি পড়াশোনার সাথে সাথে তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি করছো? হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে আমি ছোটবেলা থেকেই নাচ করছি, ওকে, এবং নাচের সাথে সাথে আমি কবিতা, ছবি আঁকা, এগুলো সব করি। কবিতাও করো? হ্যাঁ, আমি কবিতাও করি। বাহ, তাহলে একটা, ফ্রি টাইম পাই তখনই আমি কবিতা করি, নাচ করি, এটা আমার টাইম পাস হয়, টাইম কেটে যায়। তাহলে তো একটা কবিতা শুনতেই হবে। অবশ্যই, অবশ্যই, একটু একটা কবিতা শুনিয়ে দাও আমাদের সবাইকে। অবশ্যই। হুম, হ্যাঁ, দেবব্রত সিংহের লেখা তেজ। আমি জামমনের কৈরি পাড়ার শিবকৈরির বেটে সাঁঝলি বৈঠি, কাগজের বইল এক অতটুকু বইলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে এক আরো কিছু। টিভিওয়ালার বইলে এক, তুমি মজুরি না, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম বইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনেক বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলেই পড়লো আমাদের মাটির বইটা খারে। জামবন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনে রায়গুর খুইলে হাইকে দাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম এনে শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুইরা ঘরের গুডুকুটা আধারে হেডমাস্টারকে দেখে মার পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম। কি কোনো স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন এটা স্বপ্ন লয়, সত্যি বৈঠে। কথাটা শুনে কাদায় ভাষায় দিয়েছিলাম আমরা তো মা বেটি। আজ বাপ বাচ্চা থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন যেন আমাদের কুইরা ঘাটটাকে আলো কইরাছে। আপনারা বলছেন বৈঠে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষে উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় না। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরি পাড়ার শিবকুরির বেটে সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব ঢিলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ে বিটেছিলাম, তোর কামিন খাটা ছেড়ে গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলেই তো হাই রেখে শুন, যে যা বলছি বলুক, এইসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার করে দেবে। তখন বাবু পাড়ার কুচি দেখইরা ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের তারসে মার গতকটা ভাঙে নাই। মাঝে মধ্যে জ্বরটা রাস্তা বৈঠে, জ্বর আইলে মা চুপচাপ ইগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ, আর সেই রোদের দিকে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিল ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেগইরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইছে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়া বিড়হি খুঁজছিল বুড়ি। শেষ কতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মার কাজ তুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। সেই অত বড় ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুদ্র করে আসছিল। বাবুকে নিয়ে নাই ছাড়লে এক গাদা এটা কাটা জুতা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললুম আমি তোমাদের এটা বাসন বলতে লাইব। সে কি রাগ, কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা।
জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই তাদের আতপকালে আমাদের জুটা বাসন ধোয়ায় গুজারে গেল, আর তুই বলছিস আমাদের জুটা বাসন ধুতে লাইবি? বলুম হ, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাইব, তোমার লোক দেখে লাউগা, আমি চলি। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিনির মুখের সামনে দিয়ে বাড়াই চলে আই। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লিখা পড়া করা লাতনির ছোট মুখের বড় থুতির কথা সাত কাহিনী করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আহে নাই। আগুন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা শিখছিল মা। এক মাথার চুল ঝাঁকড়া ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের কাছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে টানায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খায়াছে, তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাজ সাইবি হোক কেনে, কারোর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এটুকুন তেজ লাগে লেখা পড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে পড়াচ্ছেটা কি? আমি জামুর কুইরি পাড়ার শিবপুরীর বেটি সাজলি। কবেকার সে ক্লাস 7-এর কথা ভাবায় এখন টিভিওয়ালা কাগজালাদের সামনে কি যে ভুলি। তালপাতা জল দিয়ে ঘেরা গুবুরলতার ইগনাতে লুকিয়ে এখন লুকাকা। তার মাঝে বাঁশি বাজায় জিপে চাইপে আগে পিছে পুলিশ লিয়া মন্ত্রিয়ালয়ে ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুক ধারে সোজা ছুটে আইলেন আমাদের মাটির কইরা ঘরে। হেডমাস্টার বললেন, নাম করে সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চামড়াইলেন। পিঠ চামড়ায় বললে, তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তুমি দেখতে আইল। সত্যি বড় গরিব অবস্থা বইটা। তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে, তা লাগেই তো আমাদের পার্টি, তা লাগেই তো আমাদের সরকার। লাও এই 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমায় আরো অনেক ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো অনেক দেদার টাকা তুলে দিব। এ টিভির লোক, কাগজের লোক কোথায় আছেন, এদিকে আসেন। তখন ঝলকে উঠলো ছোট বড় কত কেন, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়ার আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলুম, না না, এ টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের দেগইরা গিন্নির বড় বেটা এখন পার্টির বড় লেটা। ভিড় ঠাইলে এসে সামনে এসে বললে, এমে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিনছি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললু, আমার পাড়ায় শয় শয় আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুইরির বিটি আছে গাধিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লিখা পড়া লাগে কাঁদে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার লাগবে। সিরিয়াসলি পুরো গুজবাম্পস চলে এলো। মাধুর্য, তুমি এত ট্যালেন্টেড, সত্যি মানে আমি তোমাকে কি অ্যাপ্রিশিয়েট করবো, আমার এখনো গুজবাম্পস আসছে, এত সুন্দর। কবিতাতে দেশরাগ থেকে বিদায়, ছত্তিশগড় থেকে ন্যাশনাল এক্সেলেন্সি পেয়েছে। আবার সর্বভারতীয় সঙ্গীত শিক্ষা পরিষদ থেকে 2 বছর দিয়েছিল মাত্র,
2 বছরই, গত বছরও দিয়েছিল। ও কবিতাতে গোল্ড মেডেল পেয়েছে একদম বাহ। প্রথম জেলা স্তরে। হ্যাঁ, মানে নাচের সাথে সাথে কবিতাটা ওর একটা প্যাশন। তোমার মা তো কেঁদে ফেলেছে, আমি খুব না, কষ্ট করে নিজেকে আমি ওর কন্ট্রোল প্রত্যেকটা করেছি। কবিতা, মানে ওর কবিতাগুলোকে মানে ওর অলওয়েজ ছোট থেকেই হুম হুম। কাজী নজরুল ইসলামের যে আগমনী কবিতা, সেটাও বিশাল বড়। দেবতার গ্রাস এখন রিসেন্ট করছে, কর্ণকুন্তী সংবাদ। হুম ওকে সবসময় আমি চ্যালেঞ্জ দিই যে এই কবিতাটা কি পারবি, এটা মনে হয় পারবি না। হুম। যখনই ওকে আমি বলছি পারবি না, তখনই ও ওটাকে নিয়ে লেগে পড়ে লাগে। এবং সত্যি তাই, আমাকে প্রত্যেকবার ও ভুল প্রমাণিত করে হুম। এবং আমাকে দেখায় যে মা আমি এটা পারি, সত্যি। নিজে নিজেই সবগুলো করি। এবং সবও নিজে নিজে। বাহ। ও কবিতা শিখেছে ছোটবেলাতে অবশ্যই। এখন পড়াশোনা আইসিএসসি বোর্ডে হুম পড়ে, হুম। পড়াশোনার চাপে তো পারে না। নাচটা করে, ব্যাঙ্গালোর থেকে করছে, ডক্টর আচ্ছা। পার্শ্বনাথ উপাধ্যায়ের আন্ডারে করে। উপাধ্যায় স্কুল অফ ডান্সের স্টুডেন্ট। ও বাহ। নাচে ন্যাশনাল এক্সিলেন্সি, ইন্টারন্যাশনাল এক্সিলেন্সি, এবং গোল্ড মেডেল আছে। অ্যাব্রোডে করেছে, সিঙ্গাপুর, ওয়াও, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, প্যারিস থেকেও নাচের ওয়াও, জন্য এসেছে। গ্রেট। আর চ্যানেলে করেছে, কালার্সে ছিল, স্টার জলসাতেও গেছিল। তো কালার্সে ও মোটামুটি সেমিফাইনালের আগে অবধি বাহ। ছিল। তোমার মেয়ে তো সব দিক দিয়ে পারদর্শী। তবে একটা প্রশ্ন করব, এই যে কবিতাটা তুমি বললে, এই কবিতাটা কোন ল্যাঙ্গুয়েজের ছিল? এই কবিতাটি হচ্ছে পুরুলিয়ার যে আদিবাসী গ্রামের যে ল্যাঙ্গুয়েজটা হয়, হুম হুম হুম। ওই ভাষার উপরেই এটা করা হয়েছে। এবং এটি একটি ছোট্ট একটি সাঁওতালি আমার ভাষা। আমার আমার আচ্ছা। বয়সী একটি মেয়ে সাজী, হুম হুম। মাধ্যমিক সে পাশ যে মাধ্যমিক পাশ করেছে এবং তার মা সে তামিল থাকতো, মানে সে লোকের বাড়ি কাজ কাজ করতো। করে বেড়াতো। হ্যাঁ হ্যাঁ। এবং সে দলিত সম্প্রদায়। এবং সে এই তামিল মানে কাজ করতে করতে সে মাধ্যমিকের পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবং করতে করতে সে কোনোদিনও ভাবেনি যে সে মাধ্যমিকে প্রথম হবে। মানে একটা কাজের লোকের বাড়ির একটা মেয়ে, সে যে এত মাধ্যমিকে প্রতিকূলতার মাঝেও যে হুম, সে নিজের সেই জায়গাটা একমাত্র তার বাবার ইন্সপিরেশনে, যে বলেছিল যে আমরা কিন্তু মানে কামিন খাটার জন্য, তামিল খাতা লাগে হুম, 6 হুম। মাস নেই। মেয়েরাও তো আচ্ছা, পারে না, হ্যাঁ, যুগের অবশ্যই, পরিবর্তন। তো মেয়েদেরকে তো অবশ্যই আগাতে হবে। এখন শুধু একদম। মেয়েরা কিন্তু মেয়েরা মানে পিছিয়ে তোমাদের থাকলে আজকের যে হবে না। episode, আজকের গিন্নি, একদম। মানে এটাও তো দর্শক পূজা। হ্যাঁ। মেয়েদেরকে এগোতে হবে, মেয়েদেরকে একদম। বেরিয়ে আসতে হবে, মেয়েদেরকে এটা ভাবলে Life এ চলবে না যে successful হতেই হবে। এবং সে তার সব স্ট্রাগল ক্লাস 7 থেকে সে স্ট্রাগল করে হুম হুম হুম। লোকে তাকে কি কি বলতো, এবং সে তার মায়ের যখন জ্বর হয়েছে, হ্যাঁ, সেটা তো আমরা কবিতার মাধ্যমে হ্যাঁ। শুনেই নিয়েছি। কি করে স্ট্রাগল করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে- সবকিছু পুরোটাই কবিতাতে বলা রয়েছে। বাহ, ভীষণ সুন্দর। আমি একটা লাস্ট প্রশ্ন করব তোমাদের দুজনকে, তোমাদের মা মেয়ের জুটিটা কেমন? আমাদের মা মেয়ের জুটি আমাদের একটা ইউনিক একটা জুটি। আমরা হুম। দুজন ভীষণ best ফ্রেন্ডলি। friends, কিন্তু Okay. একটু অন্য টাইপের। আমাদের স্কুলে আমরা যে বেস্ট ফ্রেন্ড বলি, আমাদের ওরকম না। আমরা দুজনেরই কমফর্ট জোন। মায়ের যখন মন খারাপ হয় তখন মা আমার কাছে আসে, এবং আমার যখন মন খারাপ হয় তখন মায়ের কাছে যাই। এবং মাকে যদি আমি কিছু নাও বলি, আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝে মা যায়। প্রথম বুঝে যায় যে কি রে, কিছু হয়েছে হ্যাঁ। স্কুলে। আমি প্রথম বলতে চাই না, কিন্তু মা বলে যে কি না তুই বল। ঠিক একই জিনিসটাও আমার মায়ের সাথেই করি। আর যখন একদমই মন তাই। খারাপ হয় মাকে বলি, মা তোমার কি হয়েছে। তো আমরা দুজনে কমফর্ট জোন, কিন্তু তার সাথেও আমার মা আমার ইন্সপিরেশন। আমি অলওয়েজ বলি সব জায়গায় যে কি আমি যদি বড় হয়ে কারোর মতো হতে চাই, তাহলে আমার মা আমার রোল মডেল। আমার মা যে এত কিছু একবারে সামলায়, মা স্কুল, মা নাচের ক্লাস, তার সাথে এত যে আঁকা, এত যে সব দরজা বাড়িতে দেখছো, এই সব দরজা মায়েরই করা, নিজের হাতে করা। তো মা যে এত কিছু করে, মাকে দেখে শিখি। ইন্সপিরেশন। আমি ছোটবেলায় যখন 2-2.5 বছর বয়স, তখন থেকে আমি দেখি যে কি মা নাচের ক্লাস করছে এবং মা নাচ শেখাচ্ছে। তো ছোট থেকে আমি শুধু শুনছি, আমি সেটা দেখছি, এবং সেটা আমার মধ্যেও ইনপুট হচ্ছে, আমিও সেটা শিখছি। হ্যাঁ, ইন্সপিরেশন হ্যাঁ, নিচ্ছ হ্যাঁ, পুরো আমার- প্রপার ভাবে। আমার মা এই যে নাচ, এই যে গান, এই যে তাল, কবিতা, এগুলো সবার প্রথম আমার মাই আমাকে শিখিয়েছে। সবার বাহ। প্রথম মাই আমাকে এটার যে বেসিক নলেজ, হুম হুম। বেসিক জ্ঞান সবার প্রথম মাই দিয়েছে। আমার মা আমার গুরু, আমার মা আমার ইন্সপিরেশন, আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা আমার হচ্ছে বেস্ট টিচার। বাহ। ও আমার বেস্ট টিচার, কারণ আমরা দুজনের সব থেকে বড় ক্রিটিসাইজার।
মানে আচ্ছা। আমিও এখন নাচে অনেক কিছু একটু ভুল হলে ক্রিটিসাইজ হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা যে কোনো কিছুতে মানে কোন একটা প্রোগ্রাম করলেও আমি ওর দিকে তাকাই যে ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা কি, আচ্ছা। ওর ভালো লাগলো কিনা, মানে ও হচ্ছে ভীষণ ভালো ক্রিটিসাইজার। আর ও আমার দিকে তাকায়, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমাদেরকে ভালো বলুক, কিন্তু আমরা একে অপরের কোন জায়গাটাতে খামতি আছে সেটা করি। এবং আমি এখন ওর কাছ থেকে ভরতনাট্যম, আচ্ছা। আমার এখন অনেক লিমিটেশন আছে, পায়ে প্রবলেম, কিন্তু আমি ওর কাছ থেকে কিন্তু এখন অনেক কিছু শিখছো? শিখি, বাহ। অনেক কিছু শিখি। এর জন্য তো কারণ ও যে সুযোগ পেয়েছে আমি সেই আগে সুযোগগুলো পাইনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো শিখে আমি আমার ছাত্রদের মধ্যে সেগুলোকে বাহ, মানে তোমরা দুজন একসাথে হ্যাঁ, সাকসেসফুল যদি হচ্ছে বলো লাইফে। অলিন্দ এবং নিলয় হার্টে, হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছি সেই অলিন্দ আর নিলয়, এবং একদম। আমাদের যে ব্লাড সার্কুলেশনটা চালায় সেটা হচ্ছে ওর বাবা, কারণ ওর বাবার ভীষণ সাপোর্ট ছাড়া সাপোর্টিভ। আমরা কোথাওই কিছু করতে পারি না। বাহ। ওর বাবা ওর জন্য যা করে মানে সত্যি মানে এটাও বলার না। একদম একদম, তোমাদের জুটিটা সত্যি ভীষণ মিষ্টি। কিন্তু এবার আমরা চলে যাব সেকেন্ড রাউন্ডের দিকে, আর তোমার কিন্তু মাকে সাপোর্ট করতে হবে গেমে, ঠিক আছে? তোমরা এবার রেডি আছো? চলো যাই। আমি তোমাদেরকে প্রথমেই খেলার নিয়মটা বুঝিয়ে দিই। তোমাদের সামনে রয়েছে অনেকগুলো উডেন ব্লকস, সেগুলোর মধ্যে একটা করে নাম্বার লেখা রয়েছে। আমি তোমাদেরকে 3টে নাম্বার বলবো, সেই 3টে নাম্বারের ব্লক তোমাদের বের করে রাখতে হবে, আর যদি একটাও ব্লক পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে 5টা অড ওয়ান আউট প্রশ্ন করব। যেরকম ধরে নাও আমি 5টা গাড়ির নাম বললাম আর একটা পাখির নাম। অড ওয়ান আউট বুঝে গেছো? ঠিক আছে, 5টার মধ্যে কিন্তু 4টে সঠিক বলতে পারলে তাহলেই তোমরা পেয়ে যাবে সমীরণ টিয়ের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে সময় থাকবে 1 মিনিট। ওকে, গেম শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে 3টে নাম্বার বলে দিই, 1, 22, 54। ঠিক আছে, এবার স্টার্ট করি। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। ঋতুর নাম বর্ষা, দিগন্ত, হেমন্ত, বসন্ত, শীত। দিগন্ত। সুর গা, মা, পা, নি, দি। দি। পাণ্ডবের নাম অর্জুন, ভারত, ভীম, নকুল, যুধিষ্ঠির। ভরত। পিঠের নাম মিহিদানা, পাটিসাপ্তা, পুলি, চিতই, গোকুল। মিহিদানা। মাছের নাম ইলিশ, চিতল, উরলা, পাবদা, করকনাথ। করকনাথ। বাহ, বেশ! তোমরা 1 মিনিট শেষ হওয়ার আগেই 3টে ব্লকসও বের করে নিয়েছো, আর তার পাশাপাশি 5টা সঠিক উত্তরও দিয়ে দিয়েছো। আমি প্রথমেই দেখে নেব যে তুমি ঠিক নাম্বারস বের করেছো কিনা। ওকে, ওয়াও, গ্রেট! সব সঠিক নাম্বার বের করেছো। তোমরা পেয়ে যাচ্ছ সমীরণ টিয়ের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পর ফিরে এসে আলাপ করব এই বাড়ির কর্তার সঙ্গে। আচ্ছা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিমানী কে? ফিরে এলাম ব্রেকের পর সুখী দম্পতি রাউন্ড নিয়ে। আমরা এখন পেয়ে গেছি আমাদের সঙ্গে এই বাড়ির কর্তাকে। দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম শ্রীদীপুর। আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে? আমাদের দেখা সাক্ষাৎ তো আজ থেকে মোটামুটি তাও 25 বছর আগেকার ঘটনা। তা আমি একবার পড়ি এক দাদার সাথে আমাদের বাড়িতে যাই, তখন আমি বুঝতে পারিনি যে ওই সে। হ্যাঁ, আমি মনে করেছি যে বাড়িতে কেউ কাজ করে। হ্যাঁ, আচ্ছা। তার কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম তার কিছুক্ষণ আগে তার মায়ের কাছে পিটন দিচ্ছে, সেই জন্য চুল একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতেই পারিনি তারপরে যে ওর সাথে আমার পরিচয় হলো। তারপরে তখন আমি জানতে পারলাম যে ও দাদা একসাথেই আমরা রুম শেয়ার করতাম কলকাতাতে, তখন আমি পড়াশোনা করতাম, ও দাদার সাথে রুম শেয়ার করতাম। তখন তারপরে জানতে পারলাম যে ও তার বোন। আচ্ছা। মানে পোশাকটা এমনই ছিল যে আগে দুদিকে গলাগজনি করতো সবাই, তার আগে আমি খুব শান্ত ছিলাম। ক্লাস 12 অব্দি রেগুলার মায়ের কাছে ধোলাই যেতাম।
আচ্ছা তো কিছুক্ষণ আগে মা ধুলাই দিয়েছে, কলা বেনুনিটা এখানে, এটা ধরে চলে এসেছে নিচে। এটা এখানে, এটা হ্যাঁ। অ্যাজ ইউজুয়াল যেমন জায়গাতে। আমার দুই দাদা, বড় দাদার শার্ট পরা উপরে এবং নিচে একটা ঢিলে স্কার্ট। আচ্ছা আর ওরকম মানে মেয়ে হবার কারণ হচ্ছে আমার এক দিদি, মামাতো দিদি গেছেন, তার মেয়ে বিছানাতে টয়লেট করেছে, ও তার কাঁথা চেঞ্জ করার জন্য আমাকে ডেকেছে এবং আমি তখন ওইভাবেই গেছি, কারণ আমার কাছে তখন ওই লুকস ফুকস কত তখন ম্যাটার করতো না। হ্যাঁ, তো সেই সময় সে আমাকে প্রথম দেখে, ভুল মোমেন্টটা আমিও আলাপ। দেখেছি, আমি দেখেছি ছেলেটা বেশ তো বেশ সুন্দর টুন্দর মানে দেখেছি, কিন্তু মানে আদার্স কিছু মাথাতে আসে। আচ্ছা, তো তোমাদের কত বছরের বিবাহিত জীবন? বিবাহিত জীবন আমাদের 21। 21 ইয়ার্স হয়ে গেছে। তো 21 ইয়ার্স হয়ে গেছে, তো তোমাদের প্রথম যখন দেখা হয়েছিল আর আজকে মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে? মানে একই রকম ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। বাহ, বেশ। আচ্ছা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিমানী কে? ও কে? আরে দুজনে একজন একজনকে দেখাচ্ছে, মানে দুজনে অভিমান। বাহ, তো মান সবচেয়ে বেশি কে, মানে সবচেয়ে জলদি কে ভাঙায়? আর তুমি ভাঙাও মানে কিভাবে? মানে রোজেস এনে বা কিছু করে বা কিছু খাই? চকলেট এনে বা কিছু খাবার যদি পছন্দ করে সেটা নিয়ে। এটা কি সত্যি দিদি? এরম দিদি তো সরাসরি না বলে দিচ্ছে। না, আনে না সেটা না, চকলেট নিয়ে আসে, সবই নিয়ে আসে। হ্যাঁ, তবে সব থেকে বেশি মান ভাঙানোর জন্য যেটা করে হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি ভীষণ পা টেপা খেতে ভালোবাসি, আচ্ছা, আর মাথা টেপা খেতে ভালোবাসি। খুব আরাম। মানে আমার মাথার মধ্যে যদি কেউ, ও জানে আমি প্রচন্ড খেপে থাকলে সে যদি আমার মাথার মধ্যে আস্তে আস্তে হাত বোলায়, তাহলে আমি মোটামুটি শান্ত শান্ত হয়ে যাবো। আর আমার পায়ে ভীষণ ব্যথা করে, বাহ, আমার ভিটামিন D3 কম, প্লাস নাচের এত প্রেশার। হ্যাঁ। ও জানে যে পাটা যদি একটুখানি টেপা হয়, এবার পা তো মানে আগে টিপতো না, তো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই পা টেপে, ওকে আমি এখনকার দেখি শিখিয়েছি যে যত তুমি মেয়েদের সেবা করবে তত শুক্র ভালো থাকবে, তত সুখী থাকবে। শুক্র ভালো মানে সুখী হ্যাঁ, থাকবে, সুখী থাকবে। সুখী থাকবে। ওই জন্য ও এখন নিজের জন্যই হোক আর আমার জন্য হোক, ওটা করে মানটা মানে। বাহ। আচ্ছা, তোমাদের কোনো মেমোরেবল মোমেন্টস বলো না, যে কোনো। হ্যাঁ, যে কোনো একটা খুব ইন্টারেস্টিং মোমেন্ট বলি, অনেক আছে কি বলবো, তবে একটা হচ্ছে যে আমরা পুরীর থেকে ফিরছি দুজনে, যেটা ঝগড়া নিয়ে, পুরীর থেকে ফিরছি দুজনে, তো ফেরার সময় ওর এক ছোটবেলার বন্ধু সে এসেছে আমরা কলকাতা থেকে আসছি আমাদেরকে পিক করতে। তো যথারীতি আমরা যখন ট্রেনে উঠেছি তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো আপার বাঙ্কে কেউ একজন, আমাদের দুটো আপার ছিল, আপার বাঙ্কে কেউ একজন তাদের লাগেজ তুলে রেখেছে, ভেজা লাগেজ। তো ইনি ভীষণ দয়াবান মানুষ, আমিও দয়াবতী, কিন্তু কোনো সময় নিজেরটাও ভাবতে লাগে। তো আমি ওনাদেরকে বলেছি আপনাদের লাগেজগুলো নামান, আমি আমার লাগেজ রাখবো। তখন ওনারা বলেছেন না এখন তো হবে না, কারণ যতক্ষণ না 10:30 বাজছে অ্যাকর্ডিং টু রেলওয়ে রুলস, আমি জানি না উনি কোথা থেকে রুলস ওটা বের করেছেন, 10:30 আগে শোয়া যাবে না, তো আমরা পরে নামাবো। উনি তখন ওখানে অ্যাকচুয়ালি আছে এই রুলটা, অ্যাকচুয়ালি আছে, কিন্তু 4 টিকিট অ্যাট লিস্ট তাকে মিনিমাম রেস্ট করার জন্য শুতে পারবো না, কিন্তু লাগেজটা আমার জায়গা, সেখানে লাগেজ রাখার অধিকার আছে, আমি ওখানে লাগেজ রাখতে পারি। এইবার ইনি তাদেরকে বললেন, ওখানে এক ভদ্র মহিলা ফ্যামিলি আছে, হ্যাঁ দিদি রাখো বলে উনি ওনার বন্ধুর সাথে গল্প করতে নামলেন এবং আমাকে আস্তে করে বলে দিয়ে গেলেন বেশি মাতব্বর। এবার বলার পরে যখন যাচ্ছে বন্ধুটি আমার দিকে তাকিয়ে হাসছে, কি ভালো বলে দিয়ে গেল মাতব্বর, বলেছে বন্ধুর সঙ্গে যা হয় একসঙ্গে থেকে। এইবার তখন ওটা তো আমার ইনপুট হয়ে গেছে, আউটপুট তো করতে হবে। আমি কি করেছিলাম, আমার ব্যাগপত্র নিয়ে 2টো কম্পার্টমেন্ট পরে অন্য একটি লোকের সঙ্গে গিয়ে বসেছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। দাদা কোথায় ছিল? দাদা তো তখন মানে প্রথমে নিচে ছিল, পরে উঠেছে। আমি আমার লাগেজ নিয়ে আমি অন্য এক ব্যক্তির সঙ্গে গিয়ে বসেছি। তারপরে তো আমি জানি যে ওঠার পরে তো খুঁজবে, এবার তো সেই হন্তদন্ত খুঁজতে গেছে, দেখছে যে আমি বসে আছি ভদ্রলোকের সঙ্গে, দেখে প্রথমেই বলছে ইউ বলে, তারপরে নিজেকে কন্ট্রোল করেছে, জেলাসি, চলো ওখানে চলো, না জেলাসি না মানে হ্যারাস করা হচ্ছে না, বললো চলো ওখানে চলো। তাই বললাম কি দাদা আপনাকে তো
আমি চিনি না। তো, উনি তখন ওই ভদ্রলোক একবার ওর দিকে দেখছে একবার আমার দিকে দেখছে, তো ও তখন বলেছে না দাদা ডিস্টার্ব হবে, দাদা শোবেন। তাই আমি বললাম দাদা আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে? উনি বললেন না আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না, আপনি বসতে পারেন। উনি মজা পাচ্ছে। বসতে পারেন। এবার এও কিছুক্ষণ বসে থাকে, বসে থাকার পরে দেখছি এও তো জেদ ধরে আছে, যতক্ষণ না যাবে ততক্ষণ আমি যাবো না। তো এবার আমি জানি আমার লাগেজ গুলোকে তো ভাই ওখানে আছে, ওগুলো তো চলে যাবে। তখন আমি যথারীতি এবার আমার জিনিসপত্র নিয়ে আধা ঘন্টা বাদে গিয়ে আপারে উঠে নিজের মতন নিজে শুয়ে পড়েছি। কিন্তু তখন থেকে সে আমাকে আমার রাগ ভাঙানোর জন্য সে একবার বিছানা করে দিচ্ছি উপরে খাওয়ার, এবং নিজের খাবার নিজে খেয়ে নিয়েছি। তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি তো মাতব্বর, ট্যাগ তুমি দিয়ে দিয়েছো। হ্যাঁ, তো এবার তারপরে যখন স্টেশনে রাঙাপানিতে ট্রেন ঢুকছে, আমি আমার ওকে বলিও নি, আমি আমার লাগেজটুকু নিয়ে টুক করে নেমে গেছি ওই স্লো মোশন যখন কেবল আসছে। এবার আমাকে দেখে ও হুড়মুড়িয়ে ব্যাগ নিয়ে নেমেছে, কারণ ওখান থেকে তো আসাটা নিজে অটো দাঁড় করিয়েছি, অটোওয়ালাকে বলেছি দাদা একটা প্যাসেঞ্জার আসছে। হ্যাঁ, তো দাদা প্যাসেঞ্জার গেছে, বসেছে, নিজের টাকাটুকুনি নিজে দিয়েছি, প্যাসেঞ্জার উনিও তো বুঝতে পারেননি। তারপরে নামার পরে যখন আমরা এই কাছাকাছি চলে এসেছি বাড়ির মেডিকেল মোড়ের ওখানে, ওখান থেকে তখন বলেছে ব্যাস এনাফ, অনেক হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আর পারছি না, নিতে পারছি না, ভুল হয়ে গেছে আমার। আমি না মাতব্বর অ্যাকচুয়ালি কাকে বলে আমি তোমাকে দেখালাম, এরপর থেকে ট্যাগটা দেওয়ার আগে তুমি ভেবে নিও। তারপরে এসে আমার ধুম জ্বর, সেবাটা ওই করেছে। তারপর থেকে আর দাদা কোনোদিন আর ভয়ও আর এই কথা, এই ওয়ার্ডটা আর বেরোয়নি মুখ থেকে, তাই তো? এক্সট্রিম একটা, আমি মনে করি একটা এক্সট্রিম ওয়ার্ড বললে সেটা তাকে একদম একটা এক্সট্রিমই বলে দেওয়া হয়, পুরো সলিউশন বের করে দিয়েছো তুমি একদম। আর কখনো বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা দাদা, তুমি কোন প্রফেশনে আছো এখন? আমি তো ইন্স্যুরেন্স প্রফেশনাল। আচ্ছা আমার আচ্ছা, দিদির থেকে আমি শুনেছি যে দিদির ছোটবেলাটা বালুরঘাটে কেটেছে, তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আচ্ছা, মানে তুমি একটু তোমার ছোটবেলার কোনো কিছু বলো না একটু তোমার। এমন হতো কে টিচার বিয়ে করবে না বলে? আমি বন্ধুকে বলতাম। আচ্ছা, বড় হওয়ার পরেই যখন আমার এইচএস হলো, তখন তারপরে আমি কলকাতায় চলে যাই, তখন মাঝখানে আমি বন্ধুদের সাথে কথা বলতাম, আমার উত্তরোত্তর যারা বোন রয়েছে তাদের সাথে কথা বলতাম যে আমি যদি বিয়ে কারো করি, তারা জিজ্ঞেস করতো যে কারো কোন প্রফেশন? হ্যাঁ, কারো পছন্দ নেই না, আমার পছন্দ ছিল না। তবে হ্যাঁ, কোনো যদি প্রফেশন পেয়েছে কি, কোনো এমন মেয়ে হবে যে আমার টিচার প্রফেশন না। আচ্ছা, ঠিক আছে, যে বেশি ভয় পায় সেটাই পায়। তাই কেন তারা শুধু জ্ঞান দেয়, কথায় কথায় তারা জ্ঞান দেবে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে, এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না। ভীষণ ভালো লজিক লাগিয়েছে। সেই কারণে আমার টিচার একদমই পছন্দ না। সব সময় এদের সকাল বিকাল এদের শুধু শুনতে হবে কথা, টিচারই বাড়িতেও করতে হবে। ওদেরকে বলতাম যে আমার টিচার এই ধরনের মেয়েকে আমি বিয়ে করবো, কিন্তু মানে শেষ মুহূর্তে বিয়ে হলো একটা টিচারের সঙ্গে। বাহ, তোমাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু এবার আমরা চলে যাব পরবর্তী রাউন্ডের দিকে। আর এই গেমটা কিন্তু তোমাদের দুজনে একসাথে খেলতে হবে। তোমরা রেডি আছো তো? ওকে, চলো যাই। আমি তোমাদের দুজনকেই খেলার নিয়মটা বুঝিয়ে দিই। তোমাদের সামনে রয়েছে একটা স্টিক, এই স্টিকের এন্ডসগুলো তোমরা দুজনে ধরে রাখবে। তোমাদের সামনে রয়েছে কিছু ব্যাঙ্গলস, এতগুলো ব্যাঙ্গলসের মধ্যে তোমাদের 10টা মিনিমাম 10টা ব্যাঙ্গলস তোমাদের ঢোকাতে হবে। হ্যাঁ, দুজনে মিলে 10টা ব্যাঙ্গলস ঢোকাতে, হ্যাঁ সে কোনো অসুবিধা নেই, সে কোনো ক্যালকুলেশন নেই। ওকে, আর তোমাদের হাতে থাকবে একটা বালুন, সেই বালুনটাকে তোমরা একে অপরকে পাস করবে, আর যদি বালুন পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে 5টা গান বলবো, সেই 5টা গানের ওয়ার্ডস কিন্তু এলোমেলো করা আছে। যদি তোমরা 5টার মধ্যে 4টে সঠিক করে বলতে পারো গানগুলোর নাম, তাহলেই তোমরা পেয়ে যাবে আজকের গিন্নির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। হ্যাঁ, আর এই পুরো গেমটা খেলার জন্য তোমরা পেয়ে যাবে 1 মিনিটের সময়। ইয়োর টাইম স্টার্টস নাও। সেদিন তুমি শুনেছি আমি, গানের নামও বলতে পারে। ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড। প্রথমেই তোমাদের বালুনটা পড়ে গেছে, আই এম সো সরি, তোমরা এই গিফট হ্যাম্পারটা পাচ্ছ না। তোমরা গেম স্টার্ট হওয়ার আগেই তোমরা বালুনটা ফেলে দিয়েছো, আই এম সো সরি।
তবে মন খারাপ করার কিছু নেই, এখনো আরও গেমস বাকি রয়েছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, এরপর ফিরে এসে আমরা আলাপ করে নেব স্বাতীদির পরিবারের আরও সদস্যদের সঙ্গে। ছাত্রীর মা কি বলবো, 21 বছর বাদে জীবনের 21টা বছর উনি পার করে আবার নিজের যে প্যাশন সেটাকে রাখার জন্য মেয়ে এখন ফিরে এলাম ব্রেকের পর। আমরা এখন পেয়ে গেছি স্বাতীদির সমগ্র পরিবারকে। স্বাতীদি, সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। সঙ্গে রয়েছে আমার বোন, আমার কি বলবো, আমার ছাত্রী, আমার নাচের ছাত্রী, একসময় আমার সহকর্মীও ছিল, ওর নাম হৈমন্তী। এদের সাথে তো আলাপই আছে। এখানে চলে আসি, নমস্কার, ইন্দ্রাণী, ও পেশায় একজন এখন হচ্ছে ইঞ্জিনিয়ার। পাশে রয়েছে অনিমা, ও হচ্ছে আমার স্কুলের ছাত্রী, ক্লাস 5 থেকে পড়েছে, 5 to 12। বর্তমানে ও আমার নাচের ছাত্রী। তার সামনে যিনি রয়েছেন, এনার সম্পর্কে কি বলি, উনি আমার ছাত্রীর মা। কি বলবো, 21 বছর বাদে জীবনের 21টা বছর উনি পার করে আবার নিজের যে প্যাশন সেটাকে রাখার জন্য মেয়ে এখন বিশ্বভারতীতে পড়ছে এগ্রিকালচার নিয়ে। মেয়ে আমার নাচেরও ছাত্রী, স্কুলেরও ছাত্রী। তার সাথে উনি 1.5 মাস হলো আমার প্রারম্ভ গ্রুপের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং বর্তমানে জীবনের প্রথম ডান্স শো করেছেন জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে তার মেয়ের সাথে। মানে জীবনের অনেক বড় এটা ওনার পাওয়া, আমারও পাওয়া, যে ওদের মধ্য দিয়ে আমি আমার স্বপ্ন পূর্ণ করছি। স্বাতীদি, তোমার সঙ্গে তোমার স্টুডেন্টসদের বন্ডিংটা কেমন একটু বলো না প্লিজ। বন্ডিং বলতে গেলে যেটা বলার সেটা হচ্ছে যে, বুঝতেই পারছো আজকে এখানে আমি আমার ফ্যামিলির অংশ ওদেরকে করেছি। তো ফ্যামিলির লোকেদের সঙ্গে যেমন একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক থাকে, আমার ছাত্রীরাও আমার সঙ্গে কিন্তু ঠিক একই সম্পর্কে সম্পর্কিত। প্রয়োজনে ওদের বকুনি দিই, ভীষণ বকুনি দিই, আবার প্রয়োজনে ওদের সাথে পাগলামো করি, যেমন আমার মেয়ের সাথে করি ঠিক একই রকম পাগলামো আমি ওদের সাথে করি। আবার যেখানে যার যেখানে ভুল, যেখানে সংশোধন দরকার, ভালোবেসে ওদেরকে বলি। এবং ওরাও আমাকে, আজকে এত যে ঝড় জল বৃষ্টি হয়েছে তারপরেও দূর দূর থেকে ওরা কিন্তু আমার জন্য ছুটে এসেছে, শুধুমাত্র আমার জন্য। তো আর বুঝতেই পারছো যে ওদের সঙ্গে সম্পর্কটা কি। হ্যাঁ, তোমরা একটু বলো না স্বাতীদির ব্যাপারে। আমি বলছি, স্বাতীদি শুধু একজন নাম নয়, স্বাতীদি আমাদের প্রারম্ভের কান্ডারি। যেই কান্ডারি আমাদের মতো যাত্রীদেরকে নিয়ে বয়ে চলেছে এক বিশাল নদীতে, আর নদীর ঘাটে ঘাটে আমরা স্থাপিত করে চলেছি জয়ধ্বজা। আর এই জয়ধ্বজা স্থাপিত করা কিন্তু এখানেই শেষ নয়, আমাদের প্রারম্ভের যাত্রা এভাবেই চলতে থাকবে অনেক অনেক দূর। আর প্রারম্ভ শুধু একটি নাচের গ্রুপ নয়, প্রারম্ভ হলো স্বপ্ন, যেখানে স্বপ্নেরা ডানা মেলে। আর আমরা এত বছর পরে যারা নিজেদের স্বপ্নগুলোকে বাঁচতে শুরু করেছি, আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আমাদের সাথে দিয়ে। থ্যাংক ইউ। সত্যি খুব সুন্দর একটা কথা বলেছো তুমি। আমার খুব ভালো লাগছে, তোমরা এত সুন্দর, এত মিষ্টি একটা বন্ডিং তোমাদের সবার মধ্যে, সকলের মধ্যে। আসলে টিচার আর স্টুডেন্টের বন্ডিংটা না এত মিষ্টি হয়, সেটা মানে আমরা মানে তোমাদেরকে দেখলেই এখন বুঝতে পারছি। তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। কিন্তু এবার আমরা চলে যাব লাস্ট রাউন্ডের দিকে, যেটাতে তোমরা সবাই একসঙ্গে খেলবে। তো তোমরা সবাই রেডি আছো তো? একদম রেডি। আমরা আজকে ডামশেরাজ খেলবো। আমরা সবাই ছোটবেলা ডামশেরাজ খেলেছি কখনো না কখনো। এইবার আমার কাছে রয়েছে একটা মুভির নাম। আমি সেই মুভির নামটা তোমাদের সকলের মধ্যে যে কোনো একজনকে বলবো, আর আমি কাকে বলবো সেটা ডিসাইড করবে তুমি। তুমি আগে বলে দাও নামটা। কে বলবে? ওকে, তুমি করো। মাধুর্য বলবে। এবার আমি তোমাকে মুভির নামটা বলবো, তুমি সেটা ইনঅ্যাক্ট করে দেখাবে সবাইকে। এবার তোমরা গেস করবে মুভির নামটা কি। আর তোমরা যদি মুভির নামটা বলতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে এভরিডে স্পাইসেস এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে রয়েছে 1 মিনিটের সময়। তুমি কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বের করতে পারবে না। যদি একটাও শব্দ বেরিয়েছে তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। গেমটা তাহলে স্টার্ট করি।
আমরা কথা বলতে পারবো তো? হ্যাঁ একদম, তোমরা ডিসাইড করে বলবে যে গেমটা এক্স্যাক্টলি মানে মুভির নামটা কি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার তোমরা সবাই ওদিকটাতে ঘুরে যাও, আমি শুধু নামটা ওকে দেখাবো। সবাই একটু দিকে ঘুরে যাও। তো আমি গেমটা স্টার্ট করি। Your time starts now. বাংলা না হিন্দি? বাংলা বাংলা বাংলা। আচ্ছা বাংলা ওকে দুটো ওয়ার্ড। দুটো ওয়ার্ড ফার্স্ট গলা, হার, লকেট, গয়না বাক্স, গয়না, গোল্ড গোল্ড সোনা সোনা, বাড়ি, ঘর, মন্দির, সোনার কেল্লা। হ্যাঁ আর তোমরা এই গিফট হ্যাম্পারটা জিতে পাচ্ছ। জয় জগন্নাথ। দিদি, তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের সঙ্গে গল্প করে আলাপ করে সত্যি খুব ভালো লেগেছে। নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা ক্রাউন, ক্র্যাশ, আর নিউজ লাইভ বাংলা তোমাদের জন্য পাঠিয়েছে একটা সুন্দর এগলেস কেক। ধরো, সবাই মিলে একটু কাটো। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আজকের গিন্নির আগামী পর্ব দেখতে হলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। আর আপনাদের সকলের রথযাত্রা শুভ হোক।